হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এই টপিকটির ওপরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়, তাহলে সেই ধারাটি কোনটি? তাহলে উত্তর হবে 21। 21 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কিন্তু আর কি রক্ষিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের 18 নং অনুচ্ছেদে অর্থাৎ 18 নং ধারায় সুরক্ষিত হয়েছে কি? তার উত্তর হবে সাম্য। ঠিক আছে, আর্টিকেল নম্বর 14 টু আর্টিকেল নম্বর 18 অর্থাৎ 14 থেকে 18 নং ধারায় বলা হয়েছে আর কি সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। তাহলে এখানে 18 নং ধারা বলেছে, তাই উত্তর হবে সাম্য। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে কি? তাহলে উত্তর হবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ফার্স্ট কোশ্চেনেরই বিপরীত একই উল্টে দিয়েছে। আগেরটা ছিল যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন আর্টিকেলে, আর এখন 3 নম্বর কোশ্চেন আলোচনা করছি যে 21 নং অনুচ্ছেদে এখন কি বলা হয়েছে। তাহলে উত্তর হবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তাহলে এইভাবে উল্টে কোশ্চেন আসতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? তাহলে উত্তর হবে ধারা 19 অর্থাৎ আর্টিকেল নম্বর 19-এ কিন্তু ভারতের নাগরিকের যে মত প্রকাশ করার স্বাধীনতা তার কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা প্রদান করা হয়েছে বা দান করা হয়েছে? তাহলে উত্তর হবে 12 নং ধারা। তাহলে আমাদের যে ভারতের সংবিধান, সেই সংবিধানের পার্ট নম্বর 3তে অর্থাৎ তৃতীয় পার্টে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই তৃতীয় পার্টের 12 টু 35 অর্থাৎ 12 থেকে 35 নং ধারার মধ্যে কিন্তু মৌলিক অধিকার আছে। তাহলে এই যে প্রথম আর্টিকেলটা 12 নং আর্টিকেল অর্থাৎ 12 নং ধারা, সেখানে কিন্তু কোনো মৌলিক অধিকার দেওয়া নেই, সেখানের মধ্যে স্টেট কথার অর্থ দেওয়া আছে। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে 12 নং ধারা অর্থাৎ রাষ্ট্র সম্বন্ধে একটা কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে বা এখানে স্টেট কথার অর্থ বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? তাহলে উত্তর হবে 17 নং ধারা। ভারতের যে সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে যে 17 নং ধারা আছে, সেখানে বলা হয়েছে যে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। তাহলে এখানে উত্তর হবে 17 নং ধারা। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? তাহলে উত্তর হবে 26 নং ধারায়। তাহলে 26 নং ধারায় এটা বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে অর্থাৎ রাষ্ট্রের যে অর্থের দ্বারা, সরকারের অর্থের দ্বারা বা সরকার যে টাকা দিবে তার দ্বারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? তাহলে উত্তর হবে 28 নং ধারা। 28 নং ধারায় বলা হয়েছে যে সরকারের থেকে প্রাপ্ত কোনো টাকা নিয়ে বা সরকারের থেকে প্রাপ্ত অর্থ দিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। অর্থাৎ সরকারের দ্বারা যে অনুদান প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষা নিষিদ্ধকরণ, এটা বলা হয়েছে 28 নং ধারায়। তারপরে কোশ্চেন দেখো যে বাক স্বাধীনতা হলো একটি, তাহলে উত্তর হবে একটা মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। বাক স্বাধীনতার অধিকার আমাদের আছে আর এটা একটা মৌলিক অধিকার। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো, তাহলে উত্তর হবে 6 প্রকার কিন্তু মৌলিক অধিকারের কথা সংবিধানে দেওয়া আছে, কিন্তু আগে কিন্তু 7 প্রকার ছিল, সেটা 1978-এর আগের ঘটনা। কারণ 1978 সালে কি হয় যে সম্পত্তির অধিকার অর্থাৎ রাইট টু প্রপার্টি, এটা কিন্তু 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা সরানো হয় এবং একটা লিগাল রাইট, সাধারণ কিন্তু আইনি অধিকারে পরিণত করা হয়। আর সেই যে আর্টিকেলটা, সেই যে অধিকারটা সম্পত্তির অধিকার, সেটা বর্তমানে 300A অর্থাৎ 300A ধারায় বর্তমানে পার্ট নম্বর 12 অর্থাৎ দ্বাদশ পার্টে কিন্তু সংবিধানের বর্তমানে আছে। বর্তমানে কিন্তু এটা মৌলিক অধিকার হিসেবে নেই। ঠিক আছে, বর্তমানে 6 প্রকার মৌলিক অধিকার আছে। সেই 6 প্রকার কি কি আবার বলছি যে প্রথমেই হচ্ছে সাম্যের অধিকার, তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার, তৃতীয় হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, চতুর্থ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, পঞ্চম হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, আর ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6 প্রকার কিন্তু কি আছে যে মৌলিক অধিকার আছে। তারপরে কোশ্চেন দেখো যে হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা কি? তাহলে উত্তর হবে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। তাহলে হেবিয়াস কর্পাস কি? যে একটা লেখো। সুপ্রিম কোর্ট কি করতে পারে বা হাইকোর্ট কি করতে পারে যে 5 প্রকার লেখজারির মাধ্যমে ভারতের যে নাগরিকদের মৌলিক অধিকার তা সুরক্ষিত করতে পারে। ঠিক আছে,
তাহলে এর মধ্যে হেভিয়াস কর্পাস হচ্ছে একটি লেখো। টোটাল কিন্তু 5 প্রকার লেখো জারি করতে পারে এই সুপ্রিম কোর্ট। সে একটা হচ্ছে হেভিয়াস কর্পাস, তারপরে ম্যান্ডামাস, তারপরে প্রহিবিশন, সার্চিওরারি আর কো ওয়ারান্টো। এই 5 প্রকার যে লেখো জারি করতে পারে এই সম্পর্কে আমি আলোচনা করেছি, প্রত্যেকটির মানে বলেছি। তোমরা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় কত? তার উত্তর হবে 14 বছরের কম। 14 বছরের কম কোনো শিশুদের কিন্তু কোনো কারখানায় কাজ করানো যাবে না, কোনো কয়লা খনিতে বা কোনোখানে কাজ করানো যাবে না। এটা বলা হয়েছে 24তম বা 24 নং ধারায়। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়? তাহলে আবার বলছি, এটা কিন্তু বলছে যে কোনটি মৌলিক অধিকার নয়। তাহলে উত্তর হবে সম্পত্তির অধিকার। কারণ আমি একটু আগেই বললাম যে সম্পত্তির অধিকার কিন্তু 1978 সালে ছিল, আগে পর্যন্ত ছিল, কিন্তু যখন 1978 সালে 44তম সংবিধান সংশোধনী হয় তখন কিন্তু এই সম্পত্তির অধিকারকে বাতিল করা হয় মৌলিক অধিকারের থেকে। তাহলে এটার উত্তর হবে সম্পত্তির অধিকার, এটা একটা মৌলিক অধিকার নয়। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে? তাহলে উত্তর হবে পার্ট নম্বর 3। পার্ট 3 এ কিন্তু ভারতের যে সংবিধানের যে মৌলিক অধিকার তা কিন্তু দেওয়া হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার দেওয়া হয়েছে কোন পার্টে? 3য় পার্টে। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? তাহলে এটার উত্তর হবে ধর্মঘট করার অধিকার। ধর্মঘট করার যে অধিকার সেটা কিন্তু একটা মৌলিক অধিকার নয়। তারপরে কোশ্চেন দেখো যে কোন মৌলিক অধিকারকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন? তাহলে উত্তর হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর্টিকেল নম্বর 32 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ কোনো ব্যক্তির যদি কি হয় যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের দ্বারা কি করতে পারে? সুপ্রিম কোর্ট 5 প্রকার লেখা জারি করতে পারে। এর জন্য এই সাংবিধানিক প্রতিবেদনের অধিকারকে আর কি বি.আর. আম্বেদকর বলেছেন যে হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন রক্ষা করে? উত্তর হবে শিশুদের। শিশুদের যে কোনো কারখানায় কি করা, কাজে পাঠানো, সেটা কিন্তু নিষিদ্ধ। তাহলে এটাই বলছে যে শোষণের বিরুদ্ধে অধিকার এটা শিশুদের। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোন রিটটি, অর্থাৎ এখানে রিট বলতে যে আর কি লেখো বলতে লেখো বোঝায়, যে সুপ্রিম কোর্ট যে 5 প্রকার লেখো জারি করে সেটাকেই বলা হয়েছে এখানে রিট। এই যে নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে? তাহলে উত্তর হবে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কথার অর্থ হচ্ছে সশরীরে হাজির করা কোনো ব্যক্তিকে। তাহলে এই যে হেভিয়াস কর্পাস এর দ্বারা কোনো আর কি এই ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়। তারপরে কোশ্চেন দেখো যে কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন? এর উত্তর হবে সাম্যের অধিকার। এই সাম্যের অধিকারের উদ্দেশ্যেই কিন্তু আর কি পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা, কিছু মৌলিক স্বাধীনতা কিন্তু প্রদান করা হয়েছে বা প্রদানের অঙ্গীকার করা হয়েছে? তাহলে উত্তর হবে 19 নম্বর। তাহলে 19 নম্বর আর্টিকেলে কিন্তু আর কি 6টি কিন্তু এই মৌলিক স্বাধীনতা আছে। তাহলে কয়েকটি বলতে এখানে 6টি আছে কিন্তু। তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব কোন বিচারালয়ের? তাহলে উত্তর হবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়েরই। এই সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দুইই কিন্তু কি করতে পারে, ভারতের যে নাগরিক তার মৌলিক অধিকার যে সেটা রক্ষা করার দায়িত্ব পালন করে। সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী আর হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী কিন্তু এই যে 5 প্রকার রিটস জারি করার মাধ্যমে এই মৌলিক অধিকার রক্ষা করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে মৌলিক অধিকার খর্ব হলে ভারতের যে কোনো নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? তাহলে উত্তর হবে 32 নম্বর ধারায়। 32 নম্বর ধারা বলতে 32 নম্বর ধারায় কি বলা হয়েছে? যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে এখানের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হওয়া যায় কি হলে, যে যদি ভারতের কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। তারপরে এই 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট সেটা প্রতিবিধান করে, অর্থাৎ রক্ষা করে আমাদের মৌলিক অধিকার। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে? তাহলে উত্তর হবে ধর্মের স্বাধীনতার অধিকার। যে ধর্মীয় স্বাধীনতার অধিকার তা কিন্তু এই 25 নং ধারায় উল্লেখ আছে। তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? তাহলে উত্তর হবে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু এই যে আমাদের মৌলিক অধিকার সেটা স্থগিত রাখতে পারে কোন সময়? যখন আর কি আমাদের দেশে
কোনো আর কি জরুরি অবস্থার সৃষ্টি হবে, যেমন কোনো যুদ্ধ লেগে গেল আমাদের ভারতের সঙ্গে অন্য দেশের, এমন হতে পারে, তখন কিন্তু আর কি রাষ্ট্রপতি আমাদের মৌলিক অধিকার কি করতে পারে, যে স্থগিত রাখতে পারে, কিন্তু মন্ত্রিসভার অনুমোদন ক্রমে তাদের সঙ্গে কথা বলে তারপরে সেটা করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে, তাহলে উত্তর হবে 44তম সংবিধান সংশোধনী, তাহলে উত্তর হবে 44তম। এই 1978 সালে কিন্তু এই 44তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের যে আগে 7 প্রকার মৌলিক অধিকার ছিল সেখান থেকে এই সম্পত্তির অধিকার অর্থাৎ রাইট টু প্রপার্টি এটাকে সরানো হয়, এখন বর্তমানে 6 প্রকার হয়ে গেছে তাই মৌলিক অধিকার। তারপরে কোশ্চেন দেখো যে কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপান বহন করতে পারে। এখানে কৃপান বলতে এক প্রকার আর কি অস্ত্র বোঝানো হয়, ঠিক আছে, যারা শিখরা আর কি ব্যবহার করে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকারের জন্য শিখরা এই কৃপান বহন করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে, তাহলে উত্তর হবে 14 to 18 অর্থাৎ 14 থেকে 18 নং অনুচ্ছেদে। ভারতের যে সংবিধানের 14 থেকে 18 নং অনুচ্ছেদ সেখানে কিন্তু সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। তারপরে কোশ্চেন দেখো যে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে, তাহলে উত্তর হবে 25 থেকে 28 নং ধারায়। এখানের মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। তারপরে কোশ্চেন দেখো যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে, তাহলে উত্তর হবে এখানে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 আর 30 এই দুটি আর্টিকেলে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আমাদের 29 আর 30 এই দুটি আর্টিকেলে দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না, তাহলে উত্তর হবে আর্টিকেল নম্বর 20 আর 21, ঠিক আছে। এই 20 এবং 21 নং ধারা কিন্তু কখনোই, যদি ভারতের জরুরি অবস্থাও সৃষ্টি হয়ে যায়, ভারতের যুদ্ধও লেগে যায়, তাও কিন্তু এই 20 আর 21 নং ধারা অর্থাৎ এই যে দুটির মধ্যে যে মৌলিক অধিকারগুলি দেওয়া আছে তা কিন্তু কখনোই স্থগিত হতে পারে না, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে উত্তর হবে 22 নং ধারা। 22 নং ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে বা গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় তার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে, তাহলে উত্তর হবে 30 নং ধারা। 30 নং ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু শ্রেণী, অর্থাৎ এখানে সংখ্যালঘু বলতে দুই প্রকার সংখ্যালঘুর কথা বলা হয়েছে, এক প্রকার হচ্ছে ভাষাগত দিক থেকে আর এক প্রকার ধর্মগত দিক থেকে, আর কি যে ভাষার লোকেরা ভারতে কম বাস করে তাহলে সেই ভাষা হচ্ছে সংখ্যালঘু, আর যেই ধর্মের মানুষ ভারতে কম বাস করে তারা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু। তাহলে এই যে সংখ্যালঘু দুই প্রকার তাদের কিন্তু অধিকার আছে যে তারা নিজেদের যে আর কি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু স্থাপন করতে পারে এবং তারা সেটা রক্ষণাবেক্ষণ করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার কিন্তু শাস্তি প্রদান করা যাবে না, তার উত্তর হবে 20 নং ধারা। 20 নম্বর ধারায় বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি একবার অপরাধ করে তাকে একবার শাস্তি দেওয়া হয়ে গেল কিন্তু দ্বিতীয়বার আবার কিন্তু শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে, তাহলে এটা বলা হয়েছে 20 নং ধারায়। তারপরে কোশ্চেন দেখো যে সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখাটি জারি করতে পারে, তাহলে উত্তর হবে অধিকার পৃচ্ছা, অর্থাৎ কুও ওয়ারান্টো। ইংরেজিতে বললে কুও ওয়ারান্টো আর বাংলাতে বললে অধিকার পৃচ্ছা। এটা একটা কিন্তু লেখো, সুপ্রিম কোর্ট টোটাল 5 প্রকার লেখো জারি করতে পারে, সেই 5 প্রকারের মধ্যে অধিকার পৃচ্ছা হচ্ছে এক প্রকার লেখো। তাহলে এই অধিকার পৃচ্ছার মানে হচ্ছে এই লেখো জারি করার মাধ্যমে এটা যাচাই করা হয় যে সেই ব্যক্তি আর কি কোন অধিকারে তার পদে আছেন। একটা ব্যক্তি যিনি আর কি কোনো পরীক্ষা এন্ট্রান্স এক্সাম দেয়নি বা এমন কোনো সরকারি পদে বসে আছে তার কোনো অধিকারই নেই কিন্তু সে বসে আছে, তাহলে সেই সময় কি করতে পারে যে সুপ্রিম কোর্ট এই লেখো জারি করার মাধ্যমে দেখতে পারে যে সেই ব্যক্তি কি আদৌ অধিকার আছে কিনা সেই পদে বসার, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা মৌলিক অধিকার সংক্রান্ত। তাহলে আমি মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু ক্লাস করিয়েছি, তারপরে এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে সেই ক্লাসগুলি আগে করে তারপরে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে নিজেরাই, ঠিক আছে। আর আমি তো উত্তর বলেই দিলাম, তাহলে এই কোশ্চেনগুলি তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো অথবা সময় না থাকলে এই ভিডিওটি বারবার দেখতে পারো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।